সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি জানেন যে গত ডিসেম্বরের 28 তারিখ থেকে ইরানে যে বিক্ষোভটা হচ্ছিল, বিক্ষোভের পরবর্তীতে আমরা জানি যে কিছু বাইরের দেশের গোয়েন্দা সংস্থার লোকজন ঢুকে আপনার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, অনেক কিছু। এখন আমরা দেখছি গত শনিবার থেকে লাগাতার আজকে 3 দিন, শনি রবি সোম, আজকে তো গতকাল পর্যন্ত হয়েছে, এখন পর্যন্ত রিপোর্ট এখন আসেনি, যে কিছু স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার কিছুটা বিক্ষোভ করছে। এদের জন্য একটা আবার রেড লাইন টেনে দিছে ইরানি সরকার। এটা নিয়ে একটু দর্শকদের আমাদের যদি জানাতেন। আসলে বিষয়টা হলো, এখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হলো ইরানের এই বিক্ষোভের মূল কারণ। তারা যেহেতু ইরানের সাথে একটা যুদ্ধে যেতে চাইছে, এই জন্য তারা কিন্তু কখনো ইউরোপিয়ানরা কখনো কোনো দেশে পৃথিবীর ইতিহাসে সরাসরি যুদ্ধ করে জেতার ঘটনা খুব কম তাদের সামনে। তো তারা সবসময়ই অন্য কোনো জাতির বিরুদ্ধে যখন কোনো অভিযান চালায় বা আগ্রাসন চালায়, তখন তারা ব্যাকডোরে কিছু করার চেষ্টা করে, ওই দেশের ভিতরে প্রবলেম তৈরি করে, তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে দেয়, তাদের যুবদের মনোবল নষ্ট করে দেয়। ঠিক একই প্রক্রিয়া তারা ইরানের বিরুদ্ধে করেছে। এবং আপনি জানেন, বর্তমান যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। যত বেশি ফেক নিউজ আপনি ছড়ায় দিবেন, মানুষের মনে বিভ্রান্তি, যে একটা মিথ্যা কথাকে 50 বার বললে সেটা সত্যের মতো সূত্র যেটা বলা। তো মার্কিনীরাও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করছে। ইউরোপিয়ান মার্কিনীরা ইরানে তারা বলতেছে, কেউ বলতেছে 7,000, কেউ 10,000, কেউ 50,000ও বলে ফেলতেছে যে ইরানে এত বিক্ষোভকারী নিয়েছে। আর ইরান গভর্নমেন্ট কিন্তু একটা যে হিসাব দিয়েছে, তারা বলতেছে যে আমাদের 3,000 প্লাস লোকজন মারা গেছে, এবং এর মধ্যে আবার 3,000-এর মধ্যে 2,400 প্লাস হলো সরকারপন্থী লোকজনকে হত্যা করা হয়েছে, এই বিক্ষোভকারীরা হত্যা করছে। আর পুলিশ এবং এই পাল্টা হামলায় 600 জনের 600-700-র মতো সরকার বিরোধী নিহত হয়েছে। এবং এই 3,000 প্লাস প্রত্যেকের নাম ঠিকানা সহ তারা তাদের কোন ইউনিভার্সিটির কে, কোন বাজারের কে, টোটাল ডাটা তারা একদম ওপেন ফর পাবলিক। কিন্তু পশ্চিমারা যে বলছে 7,000, সবচেয়ে বেশি বলছে 7,000 থেকে 12,000, তারা কিন্তু কোনো ডাটা দিতে পারে না। এবং আরাগাছি মনে সম্ভবত এই জন্য চ্যালেঞ্জও করেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করেছে, এবং পশ্চিমারা কিন্তু এই চ্যালেঞ্জ নেয় নাই। তার মানে হলো পশ্চিমাদের এই তথ্য সন্ত্রাস, প্রোপাগান্ডা যেটাকে বলে, তথ্য প্রোপাগান্ডা কিংবা তথ্য সন্ত্রাস চালাচ্ছে, যেহেতু তারা ইরানের সাথে যুদ্ধে যেতে চাচ্ছে। তো এইটা হলো তাদের মূল কারণ। তার মধ্যে তো ধরেন, আপনি এত বছর যাবত ইরানের উপর এমবার্গো দিয়ে রাখছেন, স্বাভাবিকভাবেই একটা জাতির সবকিছুর দাম বেড়ে অবস্থা টাইট, এবং সাধারণ মানুষের জীবন কিন্তু তারা বেঁচে আছে। ওদের সরকার হলো, ওদের তো প্রধান খাবার রুটি। সরকার সারা দেশে প্রতিটা শহরে গ্রামে রুটির ফ্যাক্টরি আছে। ওখান থেকে বেলায় বেলায় জনগণকে একটা খুব রিডিউস প্রাইসে সরকারি রুটি বিতরণ করা হয়। এবং খুব, ওই আমাদের দেশে যেমন তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী বলল গরিবদের জন্য কার্ড দিবে, তো ইরানে কিন্তু এগুলো একদম ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই চালু আছে। যারা একটু অসহায় দুস্থ, তাদের জন্য এই যে ব্যাংক থেকে নগদ আর্থিক সহায়তা, তারপরে মেডিকেল গুলাতে ফ্রি চিকিৎসা, এই ধরনের অনেক কল্যাণমূলক বিষয়গুলো চালু আছে, যার ফলে কিন্তু ওরা টিকে আছে। নাইলে এত এমবার্গোর পর একটা জাতি টিকে থাকার কথা না। 3 দশক আপনার মুখের কথা। তারপরে তাহলে আপনি মনে করছেন যে ঘরের শত্রু বিভীষণ খোঁজার চেষ্টা করছে? হ্যাঁ, অবশ্যই, তো এতে তো কোনো সন্দেহ নেই। এবং এইবারের সবচেয়ে অদ্ভুত বিষয়টা হলো, তেহরানের আল জাহারা নারী বিশ্ববিদ্যালয়, এইটাকে সবসময় ধরা হয়তো বিপ্লবী লোকজনের সন্তানরা এখানে বেশি যায় এবং এখানকার ছাত্রীরা বিপ্লবী হয়। কিন্তু এইখানেও দেখা গেছে এইবার বিক্ষোভ হয়েছে। এটা কিন্তু একটা সিগন্যাল যে ইরানের তরুণদের মধ্যে কিন্তু বিপ্লব বিরোধী একটা চেতনা যে কোনো ভাবেই হোক চলে আসছে। এবং ইরান গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের যে সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি, উনি তার যে স্পিচ দিয়েছেন সেদিন, ওইখানে কিন্তু উনি একটা রেড লাইন টেনে দিয়েছেন, যে পবিত্র বিষয়সমূহ এবং জাতীয় পতাকা। কারণ ইরানের যে গত বিক্ষোভে আমরা দেখছি মসজিদ, ইমামবাড়া, মাজার, এগুলোতে হামলা হয়েছে, হাসপাতাল, অ্যাম্বুলেন্স পুড়ে দেয়। তো এগুলো তো আসলে একটা স্বাভাবিক বিষয় না। ইরান গভর্নমেন্ট বলছে, ঠিক আছে, তোমরা বিক্ষোভ করো, তোমাদের দাবি দাওয়া গুলো তো আমরাও বুঝতেছি, এবং আমরা একটা কমিশন করে দিচ্ছি, তারা তোমাদের মূল প্রবলেম গুলো আমাদের সামনে আনুক, আমরা এইভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা করতেছি। কিন্তু কিছু বিক্ষোভ চলছে, এবং কিন্তু আমরা যে টিভিতে যেসব ফুটেজ দেখতে পাই, এই ফুটেজে কিন্তু আবার দেখা যায় যে সরকার বিরোধী বিক্ষোভগুলোর উপস্থিতি কিন্তু খুব সীমিত। এবং হঠাৎ করে যে আমাদের এই আওয়ামী যুবলীগ টিক, এরা যেমন হঠাৎ করে বিক্ষোভ করে গায়েব হয়ে যায়, ওরাও এরকম বিক্ষোভ করে কিছু লোক। আবার যখন ওই বিপ্লবপন্থীরা আসা শুরু করে, তখন দ্রুত এলাকা ত্যাগ করে। সেটা এবারে দেখা যাচ্ছে যে এটা সরকার পক্ষের অ্যাক্টিভ
মানে ব্যাপক active। আচ্ছা, আমরা একটু দর্শকদের কমেন্ট পড়ে আসি, তারপরে আপনার কাছে আমি জানতে চাইবো যে ট্রাম্পের যে বৈশ্বিক নতুন শুল্ক সেটা আবার 15-10 করে কার্যকর, এটা আমি একটু সংক্ষেপে বলেন। আজকের অনুষ্ঠানে প্রথম দর্শক হচ্ছে উনি বাংলা ফ্যানি একটা অ্যাকাউন্ট থেকে লিখছেন, ইরানে কিছুই করতে পারবে না, এখন 12 দিনের যুদ্ধ টেনেছেন, এখন আসলে যুদ্ধটা হোক সেটা তো কেউ চায় না, এবং ইরান কি করবে না করবে বা রাশিয়া চীন কতটুকু সাহায্য করবে, এটা যুদ্ধটা শুরু বা না হলে কিছু বোঝা যায়। তা আপনিও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, ধন্যবাদ আপনাকে। আওয়াল কাজী লিখছেন, ডোনাল্ড ট্রাম্প একটা মিথ্যাবাদী শয়তান, তেল চোর লুটপাট করে, যুদ্ধবাদ জঙ্গি দেশে অশান্তি সৃষ্টি করে। কারণ বড় বড় যারা বণিক শ্রেণী তাদের তো কাজই ছিল, ইতিহাস যদি আমরা ঘাঁটি একই কথা, আপনার বাসায় যদি কোনো সম্পদ পেত সেটা আপনাকে না জিজ্ঞেস করে নিয়ে চলেছে, সেই ধরনের আর কি। আমাদের পরবর্তী দর্শক লিখছেন, ইরানের হামলা এগুলো সব শেষ হবে, আমেরিকা ভিক্ষা করবে, চীন রাশিয়া কি ছেড়ে দেবে? আরব জাহানের রাজা বাদশাহ প্রাসাদের ইরানের উচিত হামলা করে তছনছ করে দেওয়া। এখন আরবরা তো ফেসে গেছে, চাইলেও তারা নিজেদের কারণে ফাঁসছে। আসলে ভোগ বিলাস যেটা ইসলামে মানা করা আছে সেটাই পথে গেছে তারা, তাতে টাকাগুলো আমেরিকা রিজার্ভ ব্যাংকে জমা, আর অথচ তেলের পর তেল দিয়ে যাচ্ছে, আর তাদের থেকে ইকুইপমেন্ট কিনছে, কিন্তু চালাতে হলে তাদেরই লোকজন লাগে। এই হলো অবস্থা। আমাদের অনুষ্ঠানে সর্বশেষ দর্শক লিখছেন, রাশিয়া অলরেডি জিতে বসে আছে, ইরান প্রথমে জর্ডানে আক্রমণ করে প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ করে দেবে, অতঃপর ইসরায়েলে আক্রমণ করবে। আপনার প্রেডিকশনটা হয়তো বা ঠিক এইভাবে ইরান চিন্তা করতে পারে। তারপর দেখি কি বলে। আদেবে যেটা বলছিলাম যে কার্যকর হলো ট্রাম্পের বৈশ্বিক নতুন শুল্ক, সেই ট্যারিফ যুদ্ধ। হ্যাঁ, আসলে সেই ট্যারিফ যুদ্ধ আসলে মার্কিনীরা বা ট্রাম্প যেটা বলতেছে, বাস্তবে কিন্তু এই শুল্ক আরোপের মধ্যে দিয়ে তার পেছনের কথাগুলো বেরিয়ে যাচ্ছে। কারণ এই শুল্ক আরোপের মধ্যে থেকে তাদের এই অস্থায়ী শুল্ক আর কি, এটা 10%, এবং এটা সম্ভবত 180 দিন পর্যন্ত চলবে, এরপরে আবার নতুন করে এটারে রিভিউ করতে হবে। তো এইখানে এই যে তাদের হোয়াইট হাউসের উদ্দেশ্যগুলো কিন্তু আপনি দেখেন, তারা বলতেছে আমাদের এই লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো, তারপরে বলতেছে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্গঠন, আমেরিকার শ্রমিক কৃষক ও উৎপাদকদের স্বার্থ রক্ষা। তার মানে হলো অলরেডি আমেরিকার শ্রমিক কৃষক এবং উৎপাদকরা দিশেহারা হয়ে গেছে। হ্যাঁ, কারণ তারা আর এটা নিতে পারতেছে না, কারণ তাদের মার্কিন এই যে আমরা যেমন বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে, আমাদের 30 থেকে 35% গার্মেন্ট হলো তুলায় উৎপাদিত হয়। তার মানে আমরা যদি অতিরিক্ত যে 1% যে ওদের শুল্ক ফ্রি করে দিছে আমাদের, যে 1% 19% আউট, তো এই 1% আমরা 30 থেকে 35% পণ্যের। কিন্তু আবার মজার ব্যাপার হলো আমরা বাংলাদেশি গার্মেন্টস গুলো চীন এবং ভারতীয় তুলা এবং বা পাকিস্তান এই অঞ্চলের তুলা ব্যবহার করে। তো এই অঞ্চলের তুলার যে দাম, তার তুলনায় মার্কিন তুলা কিন্তু 15% বেশি দাম। তার মানে ওই যে আপনার শুভঙ্করের ফাঁকি। এবং ডক্টর ইউনুসরা কেন যে এই চুক্তি করে গেল আমেরিকানদের সাথে লাস্ট 72 ঘন্টার আগে, তারা কিন্তু এটা বলতে পারতো যে পরবর্তী গভর্নমেন্টে আমরা সব বলে যাচ্ছি, তারা এসে করবে। ইন্ডিয়া কিন্তু ঠিকই আপনার উইন করে ফেলছে, তারা কিন্তু এই যে টেকনিক্যালি সময় ক্ষেপণ করতে করতে এখন তো ট্রাম্প নিজেই মার্কিন আদালতের দ্বারা হ্যাঁ হয়ে গেছে। তো যার ফলে এই যে এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য চুক্তির কারণে পৃথিবীর অনেক দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুদিন, এবং বাংলাদেশও হয়েছে, এবং সামনের এই গভর্নমেন্ট কি করে এটা নিয়ে সেটাও আমাদের ভাবার বিষয়। এবং বিশেষ করে এই উদীয়মান অর্থনীতির উপর কিন্তু এটা একটা হামলা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য। তো এবং এই যে শুল্কটা, এইটা এখন আমেরিকানরাও কিভাবে, যেমন মার্কিন কাস্টমস অলরেডি ঘোষণা যে আমরা 10% আরোপ করতেছি, আর অতিরিক্ত করতেছি, কিন্তু আসলে এখানে কিন্তু ব্যাখ্যারও ঘাটতি আছে। যেমন যাদের সাথে চুক্তি হয়ে গেছে এদের ব্যাপারটা কি হবে, যাদের সাথে চুক্তি হয় নাই, এইটা কিন্তু বাংলাদেশের পক্ষে থেকেও খোলাসা করা হয় নাই, মার্কিনীদের পক্ষ থেকেও খোলাসা করা হয় নাই। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা হুমকির কারণ আমাদের অর্থনীতির জন্য। এবং আপনার এই যে ট্যারিফ নিয়ে তো অনেক কিছু হয়েছে, এটাও শেষ না, এরপরে আরো কিছু হবে। এবং এটা কিন্তু মার্কিনীদের একটা কেবল অর্থনৈতিক পদক্ষেপ না, এটা কিন্তু তাদের একটা রাজনৈতিক বার্তাও বহন করছে। যেমন তারা বলতেছে আমেরিকা ফার্স্ট, এইটা তাদের আভ্যন্তরীণ শিল্প কর্মসংস্থানের প্রতিশ্রুতির জন্য জোরালো কাজ করতেছে। কিন্তু এটা স্বল্প মেয়াদী এবং রাজনৈতিকভাবে জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে কিন্তু এটা মার্কিনীরাও বাণিজ্যিক প্রবলেমে পড়ে যাবে, এবং আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি এগুলো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তো শুনছিলেন যে ট্রাম্প তো দ্বিতীয়বার ক্ষমতা আসার পর বিশেষ করে তার কিছু তিনি সব বিষয়ে একসাথে করে ফেলছেন, একসাথে খুব দ্রুত সবকিছু নিজেকে হিরো প্রকাশ করতে গিয়ে যেটাকে বলে বাংলা ভাষায় লেজে গোবরে অবস্থা। কিন্তু আরেকটা প্রবলেমও কিন্তু আছে, সে যেটা করবে
ইউরোপিয়ান, চীন, রাশিয়া তারাও কিন্তু পাল্টা শুল্ক আরোপ করতে পারে এটার এগেইনস্টে। তখন তাদের অবস্থাটা কি হবে সেটাও দেখার বিষয়। সর্বশেষ ইউ এর সাথে কিন্তু তার একটা ভালো বাকবিতণ্ডা হয়েছে এই শুল্ক নিয়ে। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বিশেষ করে বাংলাদেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা থাকে তাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি দেখেন। আপনারা বাংলা ভাষা মিস করেন, এই অনুষ্ঠান দেখেন, এখানে আপডেটেড সবকিছু আছে। আমাদের অনুষ্ঠান, আমরা মানুষ, আমরা তথ্য নিয়ে কাজ করে, তারপরে ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর জিও পলিটিক্যালের ক্ষেত্রে কোনো বিষয় যদি আমাদের এখানে জানতে চান অবশ্যই আমাদের নক দেন, আমরা অবশ্যই সেটা চেষ্টা করব যে কোনো একটা পর্বে বলার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, আপনারা এই অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখেন না কেন, আপনার নাম সহ ঠিকানাটা পাঠিয়ে দিন আমাদের কমেন্টে। ধন্যবাদ সবাইকে।